তৃণমূলের এক নেতা বলছেন, কেন জানেন, অভিষেক বাবুর কাছে নম্বর বাড়াতে হবে, তো ওনার নাম্বার বাড়াতে হবে, সেই জন্য কথা বলছি। অভিষেক বাবুও জানেন কার জামানত জব্দ হবে আর কে কালীঘাটে গিয়ে প্রাক্তন হবে, তার প্রস্তুতি এখন থেকে নিয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছেন না, কালীঘাট জামিন হারবার ছাড়া বাইরে বেরোতে পারছেন না। এখনো তো ঘোষণা করিনি, মানে নমিনেশন জমা দিনি। নমিনেশন জমা দিলে তো বেডিং পত্র সব নিয়ে ওখানে থেকে যাবে বেচারি। ভাইজান ওয়েলকাম, ভাইজান জিন্দাবাদ, ইন্ডিয়ার প্রাণ জিন্দাবাদ, ভাইজান স্বাগতম, সব জিন্দাবাদ। একজন বিধায়ক যিনি আমার দলের চেয়ারম্যান, তিনি বিধানসভায় মুখ্যমন্ত্রী চোখে চোখ রেখে বলছেন যে ওয়াকফ সম্পত্তির হিসাব দিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে সঙ্গে আমার দলের চেয়ারম্যান, আমার দলের সেনাপতি বলছে যে হিন্দুদের দেবত্ব সম্পত্তি লুট করেছে তৃণমূল, সেখানে প্রমোটিং করা হয়েছে। মসজিদকে যদি অপবিত্র করার চেষ্টা করে, আমরা হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে লড়াই করব। প্রস্তুত আছেন তো? যতটুকু অর্থনীতির অবস্থা দেখছেন, চাকা ঘুরছে, 50% আপনাদের ভূমিকা আছে কৃষকদের, যাদের মাথার ঘাম জমিনে ফেলে মাঠে ফেলে ফসল উৎপাদিত করছে। কিন্তু দুঃখের বিষয়, আপনারা আপনাদের উৎপাদিত ফসলের সঠিক দাম পাচ্ছেন না। আমরা দাবি, গাঙ্গুলি স্যার মিডিয়ার মাধ্যমে আমাকে বলবেন যে নওশাদ, তোমার এই কাজের মধ্যে আরো ডেভেলপ করা দরকার। তিনি ভিন্ন দল রাজনীতি দলে হতে পারে, কিন্তু আমি ওনাকে সত্যি বলছি, আমি ওনার একজন শুভাকাঙ্ক্ষী। যদিও এখনো আমি এখন কঠিন রাজনৈতিকভাবে প্রতিবন্ধী। আগামী দিনে রাজনীতির ময়দানে ওনাকে আমি পরাজিত কিভাবে করা যায় সে কৌশল আমরা করছি। স্যার, আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আপনি ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়ালে আপনার জামানত বাজেয়াপ্ত হবে, এটা তৃণমূলের দাবি। দেখুন, ব্যাপারটা হচ্ছে তৃণমূলের এক নেতা বলছেন, কেন জানেন, অভিষেক বাবুর কাছে নম্বর বাড়াতে হবে, তো ওনার নাম্বার বাড়াতে হবে, সেই জন্য কথা বলছি। অভিষেক বাবুও জানেন কার জামানত জব্দ হবে আর কে কালীঘাটে গিয়ে প্রাক্তন হবে, তার প্রস্তুতি এখন থেকে নিয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছেন না, কালীঘাট জামিন হারবার ছাড়া বাইরে বেরোতে পারছেন না। এখনো তো ঘোষণা করিনি, মানে নমিনেশন জমা দিনি। নমিনেশন জমা দিলে তো বেডিং পত্র সব নিয়ে ওখানে থেকে যাবে বেচারি। আর উনি হচ্ছেন যে যিনি বলেছেন তার নম্বর বাড়ানোর জন্য এই ধরনের কথা বলছে। সময় কথা বলবে, কার জমানত জব্দ কে করবে। গণতন্ত্রে যদি বিশ্বাসী হয়, শান্তিপূর্ণ নিরপেক্ষতার সাথে যদি ভোট হয়, 42টা সিটের মধ্যে কত সিটে যে পরাজিত হবে আর কত সিটে যে জামানত জব্দ হবে, তখন পশ্চিমবাংলার রাজনীতির ইতিহাসে রেকর্ড হয়ে যাবে। ভাইজান ওয়েলকাম, ভাইজান জিন্দাবাদ, ইন্ডিয়ার প্রাণ জিন্দাবাদ, ভাইজান স্বাগতম, সব জিন্দাবাদ। একজন বিধায়ক যিনি আমার দলের চেয়ারম্যান, তিনি বিধানসভায় মুখ্যমন্ত্রী চোখে চোখ রেখে বলছেন যে ওয়াকফ সম্পত্তির হিসাব দিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে সঙ্গে আমার দলের চেয়ারম্যান, আমার দলের সেনাপতি বলছে যে হিন্দুদের দেবত্ব সম্পত্তি লুট করেছে তৃণমূল, সেখানে প্রমোটিং করা হয়েছে। মসজিদকে যদি অপবিত্র করার চেষ্টা করে, আমরা হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে লড়াই করব। প্রস্তুত আছেন তো? যতটুকু অর্থনীতির অবস্থা দেখছেন, চাকা ঘুরছে, 50% আপনাদের ভূমিকা আছে কৃষকদের, যাদের মাথার ঘাম জমিনে ফেলে মাঠে ফেলে ফসল উৎপাদিত করছে। কিন্তু দুঃখের বিষয়, আপনারা আপনাদের উৎপাদিত ফসলের সঠিক দাম পাচ্ছেন না। আমরা দাবি, দেখুন, আমরা অবিজেপি তৃণমূল যারা আছেন প্রত্যেকের কাছে আহ্বান করছি, আসুন আমরা বিজেপি এবং তৃণমূল এই বিজেমূলকে আমরা পরাস্ত করি। বাংলার জনগণও কিন্তু প্রস্তুত নিয়েছে এই বিজেমূলকে পরাস্ত করতে, কারণ বিজেপির খেলা, তৃণমূলের খেলা বাংলার মানুষ ধরে নিয়েছে। যখন যার প্রয়োজন হচ্ছে, নেতা অদল বদল হচ্ছে, প্রয়োজন মিটে গেলে আবার যার ফিরিয়ে নিয়ে আসছে। এই নোংরা খেলাকে প্রতিহত করতে হবে। তো আমরা আহ্বান করেছি, আমরা যে সমস্ত সিটগুলোতে প্রার্থী দেব, অবিজেপি তৃণমূল সেইগুলোতে প্রার্থী না দিলে তাদেররা যে সমস্ত সিটে প্রার্থী দেবে, আমরা সম্পূর্ণভাবে তাদেরকে সহযোগিতা করব। কিন্তু অলরেডি বামপন্থীদের তরফ থেকে আরএসপি তাদের প্রার্থী মোটামুটি ঠিক করে ফেলেছে। আপনাদের সঙ্গে নেই তাহলে? দেখুন, কে ঠিক করেছেন না করেছেন তাদের স্বতন্ত্র পার্টি, আমি তাদেরকে তো মানা করতে পারি না। আমাদের সাথে যদি লেফট ফ্রন্টের কোনো সময় অ্যালায়েন্স হয়, তখন নিশ্চিতভাবে লেফট ফ্রন্টের যিনি চেয়ারম্যান আছেন বিমান বসু মহাশয়,
আর তিনি আরএসপিকে কি বলবেন, কোথায় তুলতে হবে না তুলতে হবে সেগুলো তিনি করে নেবেন। আরেকটা প্রশ্ন, গতকালকে একটা বেসরকারি চ্যানেলে জাস্টিস গাঙ্গুলি বলেছেন যে নওশাদ সিদ্দিকীর সঙ্গে শুধু মুসলিম ভাই বোনেরা রয়েছে, উনি যদি একটা নির্দল হয়ে দাঁড়ান তাহলে ওনার পাঞ্জাবি ওনার সঙ্গে থাকবে না, কি বলবেন? সর্বপ্রথম বলবো, আমরা জাস্টিস গাঙ্গুলি মহাশয়ের কাছ থেকে অনেক আশা করেছিলাম, আরও বেশি কিছু পাবো আইনের মাধ্যমে। কারণ জাস্টিস গাঙ্গুলি মহাশয় যে জায়গায় গিয়েছেন, আমি এখন হাজার চেষ্টা করলে হয়তো সে জায়গায় পৌঁছাতে পারবো না। তিনি সকাল সন্ধ্যা যখন ইচ্ছা চলে আসতে পারবেন। আমি অনুরোধ করেছিলাম, কিন্তু আমার অনুরোধে তিনি কেন সাড়া দেবেন? আমি যে কাস্টমার শুভাকাঙ্ক্ষী হিসাবে, যেহেতু উনি রাজনীতির ময়দানে এসেছেন, আমার প্রধান প্রতিপক্ষ দলে তিনি যোগদান করেছেন, তবে ওনাকে বলবো যে জামা খুলে যাবে কি না যাবে একটা কথা, আমার কাছ থেকে সাধারণ মানুষজন যে আশা প্রত্যাশা নিয়ে আছেন তাদেরকে আমি একটা দায়িত্ব নিয়ে বলতে পারি, তাদেরকে আমরা নিরাশ করব না। আর একটা কথা, আমি মুসলমানের প্রতিনিধিত্ব করতে বা মুসলিমকে প্রমোট করতে রাজনীতির ময়দানে আসিনি। আমি রাজনীতির ময়দানে এসেছি মানুষের কথা বলতে। আমার লেফট রাইট আগে পিছে যে বসিয়ে রাখতে হবে ভিন্ন ধর্মের মানুষকে, আমি তো ফুটেজ নেওয়ার জন্য সেটাও আসিনি। ঘটনার চোখে বসে গিয়েছে আলাদা জিনিস, আমি কর্মে বিশ্বাসী। আমি চোপড়াতে গিয়েছিলাম, আমার আদিবাসী মায়েদের উপর অত্যাচার যখন হয়েছিল তাদের পাশে ছুটেছিলাম। আমি ছুটে গিয়েছিলাম আপনার জয়নগরে আমার মুসলিম মায়েদের উপর যখন অত্যাচার হচ্ছিল। ভাইজান ওয়েলকাম, ভাইজান জিন্দাবাদ, ইন্ডিয়ার ফ্রন্ট জিন্দাবাদ, ভাইজান স্বাগতম, আইএসএফ জিন্দাবাদ। একজন বিধায়ক যিনি আমার দলের চেয়ারম্যান, তিনি বিধানসভায় মুখ্যমন্ত্রী চোখে চোখ রেখে বলছেন যে ওয়াকফ সম্পত্তির হিসাব দিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে সঙ্গে আমার দলের চেয়ারম্যান, আমার দলের সেনাপতি বলছে যে হিন্দুদের দেবত্ব সম্পত্তি লুট করেছে তৃণমূল, সেখানে প্রমোটিং করা হয়েছে। মসজিদকে যদি অপবিত্র করার চেষ্টা করে, আমরা হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে লড়াই করবো। প্রস্তুত আছেন তো? যতটুকু অর্থনৈতিক অবস্থান দেখছেন, চাকা ঘুরছে, 50% আপনাদের ভূমিকা আছে কৃষকদের, যাদের মাথার ঘাম জমিনে ফেলে মাঠে ফেলে ফসল উৎপাদিত করছে। কিন্তু দুঃখের বিষয়, আপনারা আপনাদের উৎপাদিত ফসলের সঠিক দাম পাচ্ছেন না। আমরা দাবি, ভাইজান ওয়েলকাম, ভাইজান জিন্দাবাদ, ইন্ডিয়ার ফ্রন্ট জিন্দাবাদ, ভাইজান স্বাগতম, আইএসএফ জিন্দাবাদ। একজন বিধায়ক যিনি আমার